রাজনীতিতে কখন যে কোন তাস খেলা হয় তা আগে থেকে আঁচ করা কঠিন। কিন্তু যখন দেশের অর্ধেক জনসংখ্যা অর্থাৎ প্রায় ৭২ কোটি মানুষের ক্ষোভ একসঙ্গে পুঞ্জীবিত হওয়ার কথা ওঠে, তখন বুঝতে হবে সাধারণ কোনো ঘটনা ঘটছে না, ক্ষমতার কেন্দ্রে এক বিরাট ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। কল্পনা করুন, এমন এক রাজনৈতিক চালিকা শক্তি তৈরি হচ্ছে যা সরাসরি দেশের সর্বোচ্চ ক্ষমতাশালী বাসভবন অর্থাৎ প্রধানমন্ত্রীর আবাস ঘেরাও করার ক্ষমতা রাখে। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, যখনই দেশের কৃষিজীবী ও সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, তখনই ক্ষমতার ভিত কেঁপে উঠেছে। ১৯৭৫ সালের জেপি আন্দোলন হোক কিংবা পরবর্তীকালে আন্না হাজারে ও অরবিন্দ কেজরিওয়ালের আন্দোলন, জনরোষের সামনে কোনো সরকারই চিরকাল মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারেনি। আজ আবার দেশের এক বিরাট অংশের মানুষের মধ্যে সেই একই রকম অসন্তোষ দানা বাঁধছে। ভারত ও চীন বাদ দিলে বিশ্বের আর কোনো দেশের জনসংখ্যাই ৭২ কোটি বেশি নয়। আর ঠিক এত সংখ্যক মানুষের এক প্রতীকী প্রতিবাদের ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে খোদ সংসদের অন্তরে। কিন্তু কে দিচ্ছেন এই নেতৃত্ব? কে সেই ব্যক্তি যিনি শাসক দলের চোখে চোখ রেখে একতরফা ও স্বেচ্ছাচারী নীতির বিরুদ্ধে এই অতিকায় হাল্লা বলে ছক কষছেন? হ্যাঁ বন্ধুরা, সেই ব্যক্তি আর কেউ নন, তিনি হলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রশ্ন উঠছে, তবে কি এবার রাস্তায় নামছে গোটা দেশ? তবে কি ইতিহাসের এক নতুন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে ভারত? রাহুল গান্ধী কি সত্যিই জনগণকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর আবাস ঘেরাওয়ের পথে হাঁটতে চলেছেন? বন্ধুরা, তাহলে কি মোদী সরকারের একতরফা সিদ্ধান্ত ও অবাধ্য শাসন দ্বারা আর লাগাম ছাড়া নীতি রাহুল গান্ধীকে এমন এক মোড়ে এনে দাঁড় করিয়েছে যেখানে আর পিছু হাঁটার কোনো রাস্তা নেই? এমন এক পদক্ষেপ যার কল্পনাও মোদী সহজুটি কখনো করেনি। সংসদের ভিতরে নিজের দপ্তরে হঠাৎ করে রাহুল গান্ধী যে ইমার্জেন্সি মিটিং ডাকলেন, তার নেপথ্যে কি বিস্ফোরক পরিকল্পনা লুকিয়ে আছে, যার জেরে আগামী দিনে দেশ জুড়ে এক ঐতিহাসিক আন্দোলনের আভাস মিলছে? ৭২ কোটি মানুষের প্রতীকী প্রতিবাদ, এই সংখ্যার রাজনৈতিক তাৎপর্য বা কি? তার গভীর রাজনৈতিক ইঙ্গিতই বা কি? পুরো বিষয়টা কি? কেন এই মুহূর্তে এমন পরিকল্পনা, আর হঠাৎ করে কিভাবে এই কৌশল সাজালেন রাহুল গান্ধী? চলুন ধাপে ধাপে বিশ্লেষণ করা যাক। বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছু বছর আগের সেই ঐতিহাসিক কৃষক আন্দোলনের কথা, যখন গোটা দেশ জুড়ে কৃষকরা মোদী সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন। মাসের পর মাস দিল্লির সীমান্তে অবস্থান করেছিলেন। ঠান্ডা, গরম, বৃষ্টি, লাঠিচার্জ, টিয়ার গ্যাস সবকিছুকে উপেক্ষা করে কৃষকরা লড়াই চালিয়ে গিয়েছিলেন। সেই আন্দোলনের মাঝে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। মোদী সরকারের এক মন্ত্রীর ছেলে নিজের থার গাড়ি কৃষকদের উপর চালিয়ে দেয়। মুহূর্তের মধ্যে ঝরে যায় একের পর এক প্রাণ। দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? কোনো বুলডোজার চলেনি, কোনো কড়া অ্যাকশন দেখা যায়নি, কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেখা যায়নি। উল্টে সেই গোটা আন্দোলনকে সরকার এমনভাবে চিত্রিত করেছিল যেন কৃষকরাই অপরাধী, যেন তারাই সন্ত্রাসবাদী। সরকারের পোষা মিডিয়া তখন নির্লজ্জভাবে সেই গল্প চালিয়ে গিয়েছিল। কেউ কৃষকদের ধর্ষক বলেছিল, কেউ দেশদ্রোহী বলেছিল, কেউ বলেছিল সন্ত্রাসবাদী। অথচ সেই আন্দোলনে প্রাণ হারিয়েছিলেন ৭০০ জন কৃষক। আর সেই সময় আন্দোলনরত কৃষকরা সংসদে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। কিন্তু মোদী সরকার এমন এক পরিস্থিতি তৈরি করেছিল যাতে তারা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতেই না পারেন। সংসদ চত্বরে কড়া নিরাপত্তা, ব্যারিকেড সব মিলিয়ে এক অদৃশ্য দেওয়াল তুলে দেওয়া হয়েছিল। কিন্তু রাহুল গান্ধী দমে যাননি। তিনি সংসদের বাইরে বেরিয়ে কৃষকদের সঙ্গে দেখা করেন, কথা বলেন, ছবিও তোলেন। সেদিন থেকে স্পষ্ট হয়ে গিয়েছিল, এই লড়াই কেবল সংসদের ভিতরে সীমাবদ্ধ থাকবে না, এই লড়াই নামবে রাস্তায়। কিন্তু এবার সরকার সেই কৌশল কাজে লাগাতে পারেনি। এবার রাহুল গান্ধী সংসদের ভিতরে এমন এক বৈঠক করলেন যা কার্যত সরকারকে চমকে দিয়েছে। নিচের দপ্তরে ডেকে পাঠালেন কৃষক সংগঠনের প্রতিনিধি দল, বিভিন্ন রাজ্যের কৃষক নেতা, বিরোধী দলের শীর্ষ নেতৃত্বকে। এই বৈঠক থেকে বেরিয়ে এলো এমন এক পরিকল্পনা যা মোদী সরকারের ঘুম কেড়ে নিয়েছে। প্রশ্ন উঠেছে, এখন মোদী সরকার কি করবে? কারণ ভারতীয় কৃষকদের বিরুদ্ধে আরেকটি বড় সিদ্ধান্ত নিয়ে সরকার আবারও প্রমাণ করেছে তাদের নীতির কেন্দ্রে কৃষক নেই, কর্পোরেট স্বার্থই শেষ কথা। মোদী শাহ সরকার এমন এক পথে হাঁটছে যেখানে তারা নিজেরাই নিজেদের জন্য রাজনৈতিক ফাঁদ করছে। বলা যায় কুরুলের ওপর পা দিয়ে ফেলেছে। একদিকে এপস্টিন ফাইল, অন্যদিকে ভোট চুরি বিতর্ক, নির্বাচন কমিশনের ভূমিকা, আদালতে ঝুলে থাকা মামলা, অর্থনৈতিক চাপ সব মিলিয়ে সরকার চারিদিক থেকেই চাপে। এবার আসে সে বৈঠকের খুঁটিনাটিতে। সংসদ ভবনের চত্বরে রাহুল গান্ধী কৃষকদের এবং তাদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। এই বৈঠকে মূলত তিনটি বিষয় সামনে আসে: আমেরিকার সঙ্গে হওয়া বিতর্কিত বাণিজ্য চুক্তির তীব্র বিরোধিতা, কৃষক ও ক্ষেতমজুরদের জীবিকা রক্ষার প্রশ্ন এবং এই ইস্যুতে জাতীয় স্তরে এক বৃহৎ আন্দোলন গড়ে তোলা। দিল্লি সংলগ্ন বিভিন্ন রাজ্যের কৃষক, দেশের নানা প্রান্ত থেকে আসা প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এই বৈঠকে উপস্থিত ছিলেন। অর্থাৎ স্পষ্ট বার্তা, এই আন্দোলন শুধু একটি দলের নয়, এটি একটি সর্বভারতীয় রাজনৈতিক ও সামাজিক লড়াইয়ের রূপ নিতে চলেছে। মোদী সরকারের নীতির কারণে এবং বিশেষ করে এই ট্রেড ডিলের ফলে ভারতীয় কৃষকদের যে সর্বনাশ হতে চলেছে তা নিয়ে এখন গ্রাম থেকে শহর সর্বত্র আলোচনা হতে শুরু করেছে। ভুট্টা, সয়াবিন, তুলো, ফল, বাদাম এইসব ফসলের বাজারে আমেরিকার সাবসিডিযুক্ত পণ্য ঢুকে পড়লে ভারতীয় কৃষকদের অবস্থা কী হবে তা সহজে অনুমান করা যায়।
কংগ্রেস ও ইন্ডিয়া জোটের দলগুলো এই ইস্যুতে সরকারকে কার্যত ব্যাকফুটে ঠেলে দিয়েছে। ফলে দিল্লিতে বড় আন্দোলনের প্রয়োজনীয়তা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে, যার নেতৃত্বে থাকছেন রাহুল গান্ধী। ইতিহাস আমাদের শিক্ষা দেয়, যখনই দেশে বড় গণ আন্দোলন হয়েছে তখনই ক্ষমতার মসনদ টলমল করেছে। জেপি আন্দোলন হোক, 1975 সালে জরুরি অবস্থার বিরুদ্ধে গণজোয়ার হোক, কিংবা আন্না হাজারে ও অরবিন্দ কেজরিওয়ালের দুর্নীতি বিরোধী আন্দোলন, সব ক্ষেত্রে দেখা গিয়েছে সরকার পড়ে গিয়েছে। মানুষ যখন রাস্তায় নামে তখন কেবল সরকার নয়, গোটা শাসন ব্যবস্থায় কেঁপে ওঠে। 72 কোটি মানুষ একসঙ্গে রাস্তায় নামবে, এটা বাস্তবসম্মত নয়, কিন্তু প্রতীকী আন্দোলনের মাধ্যমে যে বার্তা দেওয়া হচ্ছে তা অত্যন্ত স্পষ্ট। এবার লড়াই সর্বস্তরের মানুষের। কৃষক নেতারা দিল্লি থেকে ফিরে গিয়ে গ্রামে গ্রামে জেলায় জেলায় নতুন স্পন্দন তৈরি করছেন। একদিন আগেই রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীকে সরাসরি অভিযুক্ত করেছিলেন দেশের কৃষকদের আমেরিকার হাতে বিক্রি করে দেওয়ার জন্য। রাহুল স্পষ্ট করে দিয়েছেন, এই লড়াইয়ে কোনো আপোষ নয়। এফআইআর হোক, প্রিভিলেজ বসন হোক, সংসদে ঝড় তোলা হোক, সবকিছুতেই তিনি পিছু হটবেন না। কোনো কিছুতেই তিনি পিছু হটবেন না। রাহুল বলেন, কৃষকরাই ভারতের ভিত্তি। দেশের খাদ্য সুরক্ষার জন্য কংগ্রেস লড়ছে, কিন্তু নরেন্দ্র মোদী আমাদের খাদ্য সুরক্ষা ও কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। আমেরিকার সঙ্গে ডিল করে তুলো, সয়াবিন, ফল চাষিদের বিক্রি করে দিয়েছেন। বিদেশি শক্তির জন্য দরজা খুলে দিয়েছেন। ট্রাম্প মোদির লাগাম ধরে রেখেছে। এটা শুধু শুরু। পুরো কৃষি বাজার খুলে দেওয়া হবে আদানি, আম্বানি ও বিদেশিদের জন্য। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে মামলা করা হোক, গালি দেওয়া হোক, প্রিভিলেজ বসন আনা হোক, কোনো কিছুতে তিনি পিছু হটবেন না। তিনি কৃষকদের সঙ্গে আছেন, 1 ইঞ্চিও জমি ছাড়বেন না। এই পরিস্থিতিতে দেশে এক নতুন রাজনৈতিক ভূমিকম্পের সূচনা হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ভোট চুরির অভিযোগ, নির্বাচন কমিশনের ভূমিকা, আদালতে ঝুলে থাকা মামলা, কৃষক অসন্তোষ, সব মিলিয়ে পরিস্থিতি এখন বিস্ফোরণের মুখে। ভারতীয় কৃষক ইউনিয়নের নেতা রাকেশ টিকাইয়ে তো এই চুক্তির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এটি ভারতের জন্য ভয়ঙ্কর বিপজ্জনক। তিনি 1992 সালের উদারীকরণের পরবর্তী পরিস্থিতির সঙ্গে তুলনা টেনে এনে সতর্ক করেছেন, ফের যদি একই ভুল করা হয় তবে তার মাসুল দেবে গোটা দেশ। সব মিলিয়ে রাহুল গান্ধী ও বিরোধীরা সরকারকে কোণঠাসা করতে এক ঐতিহাসিক আন্দোলনের পথে হাঁটছে। ফলে আগামী 15 দিন দেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। 72 কোটি মানুষের প্রতীকী প্রতিবাদ, প্রধানমন্ত্রীর আবাস ঘেরাও, সর্বভারতীয় কৃষক আন্দোলন, সব মিলিয়ে রাজনীতি ময়দান এখন আগুনেই। এর ফলে কি মোদী সরকার আরও ব্যাকফুটে চলে যাবে? এই পুরো বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট বক্সে জানান।